সত্যিই কল্যাণ, তুই গ্রামের উজ্জ্বল রত্ন। আজ হঠাৎ তুই কথা বলছিস কেন? তোর কর্ম দেখে, কর্মই মানুষকে মহান করে তোলে রে কল্যাণ। না না, আমি তেমন কোনো কাজ করিনি, শুধু ডাক্তারদের যেটুকু করা কর্তব্য আমি সেটুকুই করেছি। এইটাই গ্রামের মানুষের উপকারে কল্যাণ। তুই ডাক্তারি পাশ করে আজকালকার ডাক্তারের মতো শহরে না গিয়ে তুই গ্রামে পড়ে আছিস, অর্থের মোহ তুই ত্যাগ করেছিস। তোর এই ত্যাগে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে আমি রে কল্যাণ। আনুপ, গ্রামের মানুষগুলো যেন একটা অভিশাপ নিয়ে জন্মেছে রে কল্যাণ। আশেপাশে একটা ডাক্তারখানাও নেই, অসুখ করলে ওই 5 ক্রোশ দূরে মহকুমা না হয় সদর হাসপাতালে তাদেরকে যেতে হয়। তোকে কাছে পেয়ে তারা যেন আশার আলো দেখেছে রে কল্যাণ। তাই তো তোকে ঘিরে মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? মানুষ মানুষের জন্য জীবনের জন্য সহানুভূতি কি মানুষ পেতে পারি না ও বন্ধু। মানুষ মানুষের জন্য। ওদের সেই আশা তুই যেন ব্যর্থ করে দিস রে ভাই। আরে না অনুপ, না, ওদের সেই আশার আলো আমি অকালে নিভে যেতে দেব না অনুপ। আমার এই ক্ষুদ্র জীবন আমি ওদের সেবায় নিয়োজিত করব। আর তাছাড়া তুই তো জানিস আমার ডাক্তার হওয়ার সংকল্পের কথা। কল্যাণ, সেই সংকল্পই যে আমাকে লক্ষ্যে পৌঁছে দিয়েছিল। কল্যাণ, আমি তখন হায়ার সেকেন্ডারি পরীক্ষার পড়া তৈরি করছি রাত জেগে। হঠাৎ পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনেই আমি ছুটে গেলাম সেখানে। গিয়ে দেখি অনাথ কাকা মারা গেছে। কল্যাণ, আর সেই মৃতদেহকে ঘিরে বাড়ি শুদ্ধ লোক সকলেই কাঁদছে। কল্যাণ। তেমন কোনো অসুখ হয়নি অনাথ কাকার। সন্ধ্যা থেকে সামান্য একটু জ্বর হয়েছিল। বাড়ির সকলে ভেবেছিল রাতে কেটে সকাল হলে ওই সদর মহকুমা হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু সেই সর্বনাশা রাত আরই কাটলো না। কল্যাণ, এক বুক আশা দিয়ে অনাথ কাকা বিনা চিকিৎসায় পৃথিবী থেকে বিদায় নিল। সেই দিন সেই মৃতদের সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম আমি ডাক্তার হব। একটা অনাথ কাকা বিনা চিকিৎসায় মারা গেলেও এই গ্রাম থেকে যাতে আর কোনো লোক বিনা চিকিৎসায় মারা না যায় আমি তার ব্যবস্থা করব। তুই যখন ডাক্তারি পড়তিস তখন আমি ভাবতাম তুই হয়তো ডাক্তারি পাশ করে এই গ্রাম ছেড়ে শহরে চলে যাবি। আরে না অনুপ, না, এই গ্রামে ডাক্তার না থাকার অভাবই যে আমাকে পরোক্ষভাবে ডাক্তার তৈরি করতে সাহায্য এই করেছে। আমাদের ছেলেবেলার কথা তোর মনে আছে? আমরা দুজনেই কত খেলা করতাম। তুই শাস্তি ডাক্তার আর আমি হতাম তোর রোগী। তুই কানে দড়ি লাগিয়ে আমার বুক পরীক্ষা করতিস, জিভ আর চোখ তুই দেখতিস। আরে হ্যাঁ, সেসব কথা এখন মনে হলে আমার ভীষণ হাসি পায়। তা হ্যাঁ রে, ধরনী অভিমান করে বাপের বাড়ি চলে গেছে। এবার শ্রীরাধার মান ভাঙিয়ে তুই তাকে কাছে নিয়ে আয়। কেন রে? এই তো বেশ আছি। না বন্ধু, না, বাইরের আলো দিয়ে ভিতরের অন্ধকার দূর করা যায় না। তার মানে? তার মানে অতি সহজ। একটা পুরুষ সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘরে ফেরে, তখন নারী সেবার পরিচর্যার মধ্য দিয়েই তাকে প্রেরণা যোগায়। পুরুষের দুর্গম সাহস অলক্ষ্যে যোগায় নারী। কোনো কিন্তু নয় বন্ধু, কোনো কিন্তু নয়। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। সেই নারীকে দূরে সরিয়ে রেখে তোর সাধনায় তুই ব্যাঘাত ঘটাস না বন্ধু। যা, তাকে তুই কাছে নিয়ে আয়। অনুপ, ফুল ফুটলে তাতে ভ্রমণ না বসলে যেমন সেই ফুলের ফোঁটা সার্থক হয় না, তেমনি ভ্রমরকেও সেই ফুলের রূপ রস গন্ধ থেকেও বঞ্চিত হতে হয় রে বন্ধু, বঞ্চিত হতে হয়। দাঁড়া শোন, বঞ্চিত তো তাকে আমিও করতে চাই না, কিন্তু সে যদি এই গ্রামে থাকতে না চাই আমি কি করতে পারি? আমার পক্ষে শহরে গিয়ে থাকা অসম্ভব, কারণ এই গ্রাম যে আমার মা। এই গ্রামের আলো ছায় মিশে আছে আমার বাবা মায়ের পরিশ্রমের ঘামের গন্ধ। তাই শত কষ্ট হলেও এই গ্রামকে ছেড়ে, এই গ্রামের মানুষকে ছেড়ে আমার পক্ষে শহরে গিয়ে থাকা সম্ভব নয়, কিছুতেই নয়, কিছুতেই নয়। ভাগ্য মানুষকে কখন কোথায়
নিয়ে যায় কেউ বলতে পারে না। দয়া করে দেবতা আমাকে তার পায়ে ঠাঁই দিয়েছে, তাই তো আমি এ বাড়ির বউ হতে পেরেছি। রাইট। বাট এবাড়ির বউ হয়ে তুমি মোটেও সুখী হতে মানা বাবু আপনি তুমি এড়িয়ে যাচ্ছ। না মানে যতই অস্বীকার করো, আমি জানি দিদি তোমাকে মোটেও সহ্য করতে পারে না, সব সময় তোমার পেছনে লেগে থাকে। আমার কোনো কাজে অন্যায় দেখে যেটা আমি ঠিক বুঝতে পারি না 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 না, দিদি তোমার কোনো অন্যায় না দেখে অযথা কথা কুকথা বলে। আসল কথা কি জানো, যে যাকে সহ্য করতে পারে না তার চলনটা বা কিন্তু- স্বাধীনতার পরে অবলা নারীর উপর অত্যাচার একটি হকনি, শ্বশুর বাড়ির অকথ্য নির্যাতন তাতে সহ্য করতে হয়। সত্যি এখানে তোমার নিদারুণ কষ্ট আমি একদম সইতে পারি না, তাই তো তোমার কষ্টে মাঝে মাঝে আমার চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে সার পানি। আপনি আমাকে নাম ধরে ডেকেছি বলে আশ্চর্য হয়ে যাচ্ছে, তাই না? অবশ্য আশ্চর্য হওয়ার কথা। দেখো সাপানি, এটা একটা আধুনিক ভাষা। তাছাড়া ওই ওই মামা বাবু শব্দটা ওই সব বৃত্ত লোকদের ক্ষেত্রে মানায়, আমার ক্ষেত্রে নয়। তাই বলছি ওই বাবা বাবু শব্দটা বাদ দিয়ে তুমি আমাকে সুব্রত দা বলে ডেকো। না না তা কি করে হয়? কেন হতে পারে না সর্বাণী? আমি কি তোমার পর? আচ্ছা তুমি কি আমাকে আপন করে ভাবতে পারো না? আমি আমি আপনার কথার মানে বুঝতে পারছি না বাবা। কথাগুলো তুমি মন দিয়ে শোনো, তবেই তো বুঝতে পারবে কেন তুমি এখানে পড়ে অজ্ঞাত নির্যাতন সহ্য করবে। তার চেয়ে তুমি আমার তার চেয়ে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আপনার প্রস্তাবে আমার প্রস্তাবে রাজি হলে আমি তোমাকে অনেক অনেক সুখে রাখবো। তার মানে মানেটা খুবই সোজা। চলো না চলো না, আমরা দুজন অন্য কোথাও চলে যাই। তোমাকে নিয়ে আমি সুখের নীড় বাঁধবো, তোমার জীবনটা আমি রঙের আশা করে দেবো। তোমার চাঙ্গা আমি চাকা সর্বোচ্চ ত্যাগ করতে পারি, শুধু তুমি হবে আমার আর আমি হব তোমার। পাগলের প্রলাপ। যখন কেউ আমার পাগল বলে তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো ধন্য হয় গো সে পাগলামি। পাগল আমি পাগল রে তোমার প্রেমের জন্য রে। যখন কেউ আমার পাগল বলে তার প্রতিবাদ করি আমি। তুমি যখন পাগল বলো ধন্য হয় গো সে পাগলামি। পাগল আমি পাগল রে তোমার প্রেমের জন্য রে। ধন্য আমি ধন্য রে তোমার প্রেমের জন্য। বলো বলো সর্বাণী, তুমি আমার সঙ্গে যাবে? হাত ছাড়ুন। আপনাকে না আমি মামা বাবু বলি, অথচ আপনি এতদিন তোমার মতো সুন্দরীদের যৌবনওয়ালা চেহারা দেখলে আমি নিজ হয়ে যাই। আমার বিবেক বুদ্ধি মনুষ্যত্ব সবকিছু আমি হারিয়ে ফেলি। ছি 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 ছি, আপনি এত জঘন্য, এত নির্লজ্জ, আপনার সাথে কথা বলতে আবার ঘৃণা হচ্ছে, ঘৃণা। লজ্জা তোমার মতো সুন্দরীদের কাছে পেতে হলে ও দুটো জিনিস শরীর থেকে মাইনাস করতে হয়। তাই আমি ডাক্তার দিয়ে অপারেশন করে ও দুটো শরীর থেকে বাদ দিয়েছি। তাছাড়া ভেবে দেখে সর্বাণী, আমি তোমার ভালোর জন্য বলছি। খবরদার, দয়া করে আমার ভালো মন্দ
হবে না। গলায় দড়ি, গলায় দড়ি, এমন বইয়ের গলায় দড়ি দিয়ে মারাই উচিত। কোথায় গেল গতর খাগি? এই যে এখানে, আর আমি ওদিকেই খুঁজছি। ও মা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভাইয়ের কচি মাথাটা একেবারে চিবিয়ে চিবিয়ে খাওয়া হচ্ছে। বাবা বাবু আমাকে জানিস, তুই জানিস দিদি, কিছু জানিস? একটু আগে আগে বৌমা আমার এ ঘরে একা পেয়ে না গলা জড়িয়ে ধরিয়ে একটু কাঁদছিল। কেন? কেন কেন আবার বললে? মামা মাও গো, আপনার ভাগনা আমাকে কোথাও বেড়াতে নিয়ে যায় না। শুনলাম চিত্রম হবে দারুণ একটা হিন্দি ছবি বেরিয়েছে, একেবারে সেক্সের ছড়াছড়ি। দয়া করে আপনি যদি আমাকে সিনেমা দেখাতে নিয়ে যেতেন তাই। না মা, আপনি বিশ্বাস করুন মা, আমি মামা বাবুকে কথা বলিনি মা। থামা তুমি, তোমাকে বিশ্বাস করবো আমি? জানা নেই শোনা নেই, কোথাকার হা ঘরে পেয়েছে আমার এই শান্তির সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে খা করে দিল। স্বামী শ্বশুর দেওরে তো কান ফাড়ি করে আমার কাছ থেকে পর করে দিয়েছো। এখন আমার ওই একমাত্র ভাইটাকে পর না করলেই নয়। আরে দিদি না, আরে বৌমারও দোষ কি? ইয়াং মেয়ে ছেলে, তাছাড়া চৌবা। তাছাড়া যৌবন যেন আষাঢ়ি প্লাবনের মতো ছাপিয়ে পড়ছে। যৌবনের তো একটা চাহিদা থাকতে পারে, আর অনুপ সেটা পূরণ করতে অক্ষম, তাই ছি, ছি, ছি। বিয়ের পর বুঝলে, বিয়ের পর এই বাড়িতে আমি মাথা ঘুমটা দিয়ে আর তুমি 5 মাস যেতে না যেতেই খবরদার, খবরদার অনুপ, অনুপ খবরদার, খবরদার সুব্রত, এই শয়তানির কাছে আর কোনোদিন তুই আসবি না। এই এই ভাই তোকে পার করে দিলে আমি আর বাঁচবো না রে ভাই। ওরে তুই যে আমার একমাত্র ভাই। ভাবিসনি। তুই কিচ্ছু ভাবিসনি দিদি। আরে আমি ঠিক থাকলে ওর মতো যত সুন্দরী হোক না কেন আমাকে কিছু করতে পারবে না। সব শেষ। একটা কথা মনে রাখিস দিদি, আমি তোর ভাই, তাই সব লোভ লাল। সব শেষ। একটা কথা মনে রাখিস দিদি, আমি তোর ভাই, তাই সব লোভ লালসা অনাহাসে বর্জন করতে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে যে কাজগুলো কে করবে? আমি। মা, মা গো, আমার শরীরটা বেশ ভালো নেই মা। আরে তা থাকবে কেন? বলি তা থাকবে কেন? দুবেলা থেকে কাড়ি কাড়ি গিলছো, আর কাজের বেলায় যত শরীর খারাপ। মা। যার স্বামীর কোনো উপায় নেই, তার এতবা রোগ কিসে আসে? মা গো, এদিকে সারদালত পুরো আছে, আমার ভাইকে নিয়ে সিনেমা দেখতে যাবে। ছি, 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 ছি। লজ্জার মাথা খেয়েছো গো, লজ্জার মাথা খেয়েছো। এর থেকে যাও না, রূপের পরশা নিয়ে বাজারে বসলে
অনেক পয়সা উপায় হবে, আর সেই সঙ্গে স্বাদ আহ্লাদ পূরণ হবে। মা, আপনি বিশ্বাস করুন মা, আমি মামা বাবুকে সিনেমা দেখার কথা বলিনি মা। তুমি না বললে আমার ভাই কি মিথ্যে কথা বলেছে? না, আমার ভাই কোনোদিন মিথ্যে কথা বলতে পারে? পারে পারে গিন্নিমা পারে। ওই শালা বাবু এমন অনেক মিথ্যা কথা বলতে পারে যা আপনি টের পান না। এই, তোকে এখানে কে আসতে বলেছে? বলিনি কেউ, আমি নিজেই এসেছি। কি চাই তোর এখানে? চাই না কিছুই, শুধু বলতে চাইছি ওই শালা বাবুর কথা শুনে বৌদিমণির উপর আপনি অযথা রাগ করবেন না গিন্নিমা। তার মানে তুইও বলতে চাস আমার ভাই মিথ্যাবাদী? মিথ্যাবাদী কি সত্যবাদী তার প্রমাণ একদিন না একদিন আপনি পাবেন, কারণ পাপ আর পাড়া যে কোনোদিন চাপা থাকে না গিন্নিমা। তোর এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে তুই আমার ভাইয়ের নামে অপবাদ দিস? জানিস আমি তোকে আমি জানি গিন্নিমা, আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবার হুমকি দেবেন, নয়তো আমাকে অনেক কটু কথা বলবেন। এসব কথা আপনার মুখে শুনে শুনে আমি হজম করে ফেলেছি গিন্নিমা। গিন্নিমা, একটা অবলা নারীকে কাঁদিয়ে কি লাভ হবে গিন্নিমা? বৌদিমণি যে আপনার পুত্র বধূ ছিল, ভালোবাসা দিয়ে তাকে নিজের মেয়ের মতো করে কাছে টেনে নিন, তাতে দেখবেন এই সংসারের মঙ্গল হবে। কিসে মঙ্গল আর কিসে অমঙ্গল হবে সেটা আমি তোর কাছ থেকে শুনতে চাই না। আমি আর কিছু বলতে চাই না গিন্নিমা, কিন্তু আপনি দিনের পর দিন আপনি বৌদিমণির উপর যে লাঞ্ছনা গঞ্জনা করছেন, তা দেখে আমি আর চোখ বুজে মুখ বুজে থাকতে পারছি না। উহ, মায়ের চেয়ে দেখছি মাসির দরদ একেবারে উতলে উঠছে। তা তোর হাতে ওটা কি? এই, কিছু না তো, হাতটা পিছন দিকে লুকাচ্ছিস কেন? দেখা দেখা আগে বলছি। কি হলো, দেখাবি না? ভেবেছিস আমার চোখকে ফাঁকি দিবি? না না, আমার চোখকে ফাঁকি দেওয়া তো সহজ নয়। দেখা আগে দেখা। আমার ওষুধ মা। মানে বলছিলেন কি, বৌদিমণির শরীরটা না ভীষণ খারাপ, তাই দাদা বাবু আমাকে ওষুধ হাতে পাঠিয়েছিল। আর তুই অমনি ওষুধ নিয়ে চলে এলি, আমাকে এখন জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন মনে করলি না? মানে সামান্য রোগের জন্য ওষুধ আনতে হলে দুদিনে যে ভিটে বাড়ি বন্ধক পড়ে যাবে। কে ডাইনি অলক্ষী আমাদের খাবে বলে এসেছে গো। কেন ওষুধ খাবে বলে বাপের বাড়ি থেকে টাকার পুটলি আনতে পারোনি? মা, না, এইভাবে আমি পয়সা অপচয় করতে দেব না। এই ওষুধ আমি তোকে খেতে দেব না, দেব না, দেব না। গিন্নিমা, ওষুধটা দিন, ওষুধটা দিন গিন্নিমা। গিন্নিমা, এ কি করলেন গিন্নিমা? ওষুধটা ফেলে দিলে ফেলে দিলাম। গিন্নিমা, আপনিও তো সন্তানের মা, আপনার বুকেও তো ছিল মায়া মমতা সবই আছে, তাহলে কেন আপনি অকারণে একটা মেয়েকে কাঁদাচ্ছে? একই বাত আমি কি তোর কাছে দেব? না,
না গিন্নিমা না, আমি কোনো কৈফিয়ত চাই না। আমি যে এই সংসারের সামান্য চাকর মাত্র, কৈফিয়ত চাওয়া কি আমার সাজে? আমার সাজে না গিন্নিমা, আমার কৈফিয়ত চাওয়া সাজে না। তবু আমি আপনার কাছে দুটি হাত জোড় করে মিনতি করছি গিন্নিমা, আপনার ওই স্নেহের ভান্ডার থেকে আমার আমার বৌদিমণিকে একটুখানি নদীর তাতে দেখবেন বৌদি বলি সুখী হবে, শান্তি পাবে। অকারণে একটা মেয়েকে কাঁদিয়ে এই সংসারে কোনো দিন বন্ধ নাই না গিন্নিমা, কোনো দিন বন্ধ নাই। আমাকে শিক্ষা দিতে চায়, তা তোকেও আমি মজা দেখাচ্ছি। কি হয়েছে সুজাতা? আরে এত চিৎকার চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, আমি চেঁচালেই তো শুধু শুনতে পাও। এদিকে সংসারে কি হচ্ছে না হচ্ছে, সেদিকে তো চোখ কান যাও না। কি হয়েছে সেটা তো বলবে। আমি বললেই তুমি তার প্রতিকার করবে। নিশ্চয়ই প্রতিকার করব, বলো না কি হয়েছে। এই যে তোমার আদরের বৌমা, এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত কুমড়োটি নাইনি। এ তো ভারী অন্যায়। বৌমা, কি ভেবেছো তুমি? সংসারে কোনো কাজকে তোমাকে করতে হবে না। আরে, আমি তোমাকে বলতে না, আমাকে বলে কিনা শরীর খারাপ। না, শরীর খারাপ হলে চলবে না। দুবেলা পেট পুরে খাচ্ছ যখন, সংসারের সমস্ত কাজ তোমাকেই করতে হবে। আমি তো তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারি না। তুমি না থাকলে আমি না হয় যেই রাখতাম। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। হ্যাঁ, জানো, আরে অসুখ করেছে বলে আবার ওই ভৈরবকে দিয়ে ওষুধ আনিয়েছে। তাই নাকি? হ্যাঁ, আমি সে ওষুধ ওকে খেতে দেয়নি, ফেলে দিয়েছি। ওষুধ তো তুমি ফেলে দিয়েছো। হ্যাঁ, আরে গরিবের মেয়ের আবার রোগের ওষুধ কিসের? বলো বলো, আমি ঠিক করিনি। হ্যাঁ, তুমি ঠিক করেছো সুজাতা। আরে গরিবের মেয়ের রোগ এমনিতেই সেরে যায়, ওষুধের কোনো প্রয়োজন নেই। এতদিনে ঠাকুর তোমায় সুমতি দিয়েছে। হে মা কালী, আমি তোমার 16 আনার পুজো দেব মা, 16 আনার পুজো দেব। বলো। এসো, আজ আমি তোমাকে নিজের হাতে চা করে খাওয়াবো। এসো। কি বিচিত্র এই সংসার।